একটি 6 মাসের গর্ভবতী মেয়েকে শক্তপোক্ত করে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির জ্ঞান নেই তখনও। তার সামনে বসে সমানে সিগারেট টানছে মাফিয়া টোটো। চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন এই মেয়েকে ঠিক এভাবে দেখার আকাঙ্ক্ষা তাকে কত রাত ঘুমাতে দেয়নি। টোটো গত প্রায় ছয় ঘন্টা গত প্রায় ঘন্টাখানেক সময় এখানে বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ সামনে চেয়ারে বাঁধা মেয়েটা একটু নড়েচড়ে উঠল। টোটোর স্থির দৃশ্য, চোখের দৃশ্য তখনও স্থির। চোখ খুলতে নিজের শরীর কিছুটা সাথে শক্ত করে বাঁধার অনুভব করলো আদ্রিতা। শরীর নাড়তে পারছে না সে। কোনো মতে নিজেকে সামলে চোখ দুটো খুলে তাকায় সে। ঘুটঘুটে একটা রুম, মাটি থেকে ভেজা আর ভ্যাপসা একটা বিশ্রী গন্ধ ভেসে আসছে। চারদিকে গুমোট পরিবেশ, আলো প্রবেশের একটা পথ, এই উঁচুতে ছোট্ট একটা জানালা। আদ্রিতা ঘামছে। এই প্রেগন্যান্সির সময় মেয়েটা গরম একটু বেশিই লাগে। তার উপর এই রুমটা একদমই স্বাভাবিক নয়। শুধুমাত্র ওই জানালার টুকুনি মাটির উপরে, আর সবটুকুন মাটির নিচে। ওটা মূলত মেনশনের নিচে একটা বন্ধ বেসমেন্ট। আদ্রিতা মৃদু আলোতে চোখের সামনে টোটোকে দেখতে পায়। সে নিজের মাথাটা সোজা করে একটু নড়তে চেষ্টা করে। ঠিক তখনই পেটে যন্ত্রণা করে ওঠে। আদ্রিতা দেখতে পায় দড়ির একটা অংশ তার বেবি বাম্পের উপর দিয়ে গেছে। আদ্রিতা অবাক হয়ে যায়। সে সামনে টোটোর দিকে তাকায়। তবে কেন জানি না মেয়েটা আগের মতো ভয় পাচ্ছে না। সে নিজের বর্জ্য কণ্ঠে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? আমাকে এভাবে বেঁধে রাখার মানে কি? আদ্রিতার বজ্রকণ্ঠ শুনে টোটোর হাতের উপর থেকে মাথাটা উঠিয়ে সোজা হয়ে বসে। আদ্রিতার চোখে চোখ রেখে বলে, তোমার কণ্ঠে এত তেজ কীভাবে এলো মেয়ে? আদ্রিতা ভুরু কুঁচকে তাকায়। সমস্যা কি আপনার? আমাকে বেঁধেছেন ভালো কথা, আবার আমার পেটে কেন দড়ি বেঁধেছেন? আপনি দেখতে পাচ্ছেন না আমি যে প্রেগনেন্ট? জানি আদ্রিতা, এটাই তো আমাকে কষ্ট দিচ্ছে। এই পেটে আমার বেবি থাকার কথা ছিল। তা নয় তুমি আদ্রেসের ব্যভিচারী করছো। আমি তো তা হতে দিতে পারি না। টোটোর ভয়ঙ্কর কথাগুলো শুনেও আদ্রিতার ভেতর কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। মেয়েটা ঠিক আগের মতোই দীর্ঘকণ্ঠে বলল, কাপুরুষ, অন্য পুরুষের বউ তুলে এনেছিস। আবার সেই মেয়ে প্রেগনেন্ট জেনেও তার পেটে দড়ি দিয়ে বেঁধেছিস। তোর মতো কাপুরুষের বাচ্চা যে নারীর গর্ভে যাবে, তার লজ্জায় মরে যাওয়া উচিত। কথাগুলো হজম হলো না টোটোর। লোকটা চেয়ার থেকে উঠে আদ্রিতার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের ফলে মেয়েটার গাল কেটে রক্ত চুইয়ে পড়তে লাগে। তবুও যেন আদ্রিতার তেজ কমল না। সে সোজা হয়ে তাকায় টোটোর দিকে। টোটোর চোখে চোখ রেখে বলে, কী রে, সত্য সহ্য হলো না? এত যখন পুরুষালী ভাব, পারিস তো আমাকে খুলে দে। আমাকে সসম্মানে একটা রুমে রাখ। আমার আদেশ যদি 24 ঘন্টার মাঝে আমাকে তোর থেকে উদ্ধার করে নিয়ে যেতে না পারে, আমি তোকে নিজের ইচ্ছায় বিয়ে করব। টোটোর চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে। সে আদ্রিতার সামনে হাঁটু গেড়ে বসে। আদ্রিতা যা বলছে ভেবে বলছো তো? আদ্রিতা বাঁকা হাসে। হ্যাঁ, ভেবে বলছি। আর এটাও বলছি আগামী 24 ঘন্টা সময় আছে জীবনে। খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে নে, কারণ আমার স্বামী আসার পর এই নিঃশ্বাস কেড়ে নেবে। আদ্রিতার কথার টোটো ফের শব্দ করে হাসে। ওহো আদ্রিতা, নিজের অবস্থান দেখেছো তুমি? এই অবস্থায় এসব কথা বলার সাহস তুমি কোথায় পাচ্ছ? একটুও ভয় করছে না? ভয় তো তার করে যে অন্যায় করে, তাই ভয় আমার না, আপনার পাওয়া উচিত। টোটো রক্তচক্ষু নিক্ষেপ করে আদ্রিতার দিকে। আদ্রিতার চোখ ঘোরায় বিরক্তিতে। টোটো গিয়ে আদ্রিতার চুলগুলো খামচে ধরে শক্ত করে। আদ্রিতার শরীরে ব্যথা, তার উপর চুলগুলোতে তার ভীষণ ব্যথা করে। টোটো এতটা শক্ত করে চেপে ধরেছে যেন মাথার খুলি থেকে চুলগুলো ছিঁড়েই আনবে। কিন্তু আদ্রিতা সেই যন্ত্রণা উপেক্ষা করে টোটোর ওই চোখে চোখ রাখে। আদ্রিতার আত্মবিশ্বাস দেখে টোটো ওর দিকে তাকিয়ে থাকতে পারে না। আদ্রিতার চুল ছেড়ে দুকদম পিছিয়ে যায়। ভালো মানুষের মতো বলছি, আমার পেট থেকে এই দড়িটা সরিয়ে দিন। আমার বাচ্চার কিছু হয়ে গেলে আমি নিজের হাতে সব জ্বালিয়ে দেব। আদ্রিতার থ্রেট শুনে টোটো ফের হেসে ওঠে। ও মাই গড আদ্রিতা, লুক অ্যাট ইউর পজিশন। আমাকে থ্রেট দেওয়ার আগে একটা সেকেন্ড ভাবো, কি বলছো আর কোন অবস্থায় বলছো। আমার পেটের উপর থেকে দড়িটা সরিয়ে দিন মিস্টার টোটো।
আমি আমার স্বামীকে বলে আপনার জীবন বাঁচিয়ে দিব। টোটোর যেন আগুনে বারবার ঘি পড়ছে। টোটো সহ্য না পেয়ে ফের আদ্রিতার গালে চড় বসিয়ে দেয়। আদ্রিতা এবার মুখ ফিরিয়ে টোটোর মুখে থুতু ছিটিয়ে দেয়। ছোট লোক, কাপুরুষ, আপনার প্রেগন্যান্ট মেয়েকে তুলে এনে এভাবে বেঁধে রেখে মারছিস? তোর মতো কাপুরুষ আমি জীবনে দেখিনি। টোটো এবার পকেট থেকে বন্দুক বের করে সোজা আদ্রিতার পেটে ধরে। আর একটা কথা বল তুই, আর তোর এই নোংরা বাচ্চা দুটোকেই মেরে ফেলবো। আদ্রিতা ফের তাচ্ছিল্য হাসল। মার, মেরে দে, আমি তোকে ভয় পাই না, একটুও না। সাহস থাকলে আমাকে খুলে দে। টোটো আর কিছু বলবে তার আগেই একজন গার্ড ভেতর প্রবেশ করলো। বস, এদিকে সমস্যা হয়েছে। টোটো থেমে যায়, গার্ডের দিকে ফিরে বলে, আসছি। গার্ড চলে যেতে টোটো আদ্রিতার দিকে তাকাই। আমিও দেখি আদ্রিস তোকে কিভাবে বাঁচাই। কথাটা বলে টোটো বেরিয়ে যায়। টোটো বেরিয়ে যেতে আদ্রিতার চোখ দুটো নরম হয়ে আসে। একমাত্র সে বুঝতে পারছে এই মুহূর্তে তার কী পরিমাণ কষ্ট হচ্ছে। হয়তো যখন তাকে এখানে এনেছিল কোনোভাবে তার পেটে সে আঘাত পেয়েছে, না হলে এত যন্ত্রণা হবার কথা নয়। আদ্রিতা ঠোঁট কামড়ে নিজের কষ্ট সহ্য করার চেষ্টা করছে। কিচ্ছু হবে না বাচ্চা, তোমার বাবা এখনই চলে আসবে। বাবা এসে আম্মু আর বাবুকে নিয়ে যাবে। আর একটু শোনা, আর একটু কষ্ট করো। আদ্রিতা একটু এগুলো মুখে বললেও ভেতর থেকে তার যে ঠিক কী অবস্থা এটা শুধুমাত্র সে জানে। কিন্তু এই মুহূর্তে নিজেকে শক্ত করতে হবে। নিজেকে এখন আদ্রিতা নয়, সানা সুলভান আলভি হিসেবে দেখতে হবে, এবং এটা একজন বাচ্চার মা হিসেবে দেখতে হবে। পীরার সম্পূর্ণ কথা শুনে আদ্রিসের খাওয়া থেমে যায়। চোখে মুখে ক্রোধ ভেসে ওঠে। সে হিংস্র কণ্ঠে বলে ওঠে, তুই সিসিটিভি অর্গানাইজারদের রুমে যা, আমি আসছি। পীরা কাঁদতে কাঁদতে ঠিক ওকে বলে ফোন কেটে দেয়। সায়ের এবং রেভিং আদ্রিসের দিকেই তাকিয়েছিল। আদ্রিস উঠে হাত ধুয়ে নেয়। ভাই আদ্রিতাকে কেউ তুলে নিয়ে গেছে। সায়ের এবং রেভেন বসা থেকে বলে ওঠে, উঠে বসে। হোয়াট? ইয়া, দ্রুত বের হতে হবে আমাদের। রেভেন দ্রুত বেরিয়ে যায়। ওদের তিনজন কেমন হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে অফিস এমপ্লয়িরা বেশ অবাক হয়। আদ্রিস এবং সায়ের ফোন থেকে ওদের পার্সোনাল গার্ডস এবং পুলিশকে বলে দেয় সব কিছু। স্যার মানতেই পারছে না আদ্রিতাকে যে তুলে নিয়ে গিয়েছে। রেভেন ড্রাইভ করছে দ্রুত। বেশ কিছুক্ষণ পর ওরা পৌঁছে যায় ভার্সিটিতে। ইতিমধ্যে ভার্সিটির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যে আছে কেউ বের হতে পারবে না, আর কেউ প্রবেশও করতে পারবে না। আদ্রিস, সায়ের এবং রেভেন গাড়ি থেকে নেমে মাফিয়া স্টাইলে হেঁটে সিসিটিভি কন্ট্রোল রুমে চলে যায়। এটা মূলত ভিসিএর রুম। ভিসি নিজে ঘামছে। আদ্রিস এবং সায়েরকে তিনি চেনেন। তার ভার্সিটি থেকে এত বড় ঘটনা ঘটেছে এটা প্রমাণ হলে সোভান কোম্পানি থেকে ভার্সিটির কোনো ফান্ড পাবে না। তখন মুশকিল হয়ে যাবে সব কিছু। প্রিয়া ভাইকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আদ্রিস বোনের পিঠে হাত রেখে সান্ত্বনা দেয়, রিল্যাক্স প্রিয়া, আমি খুঁজে নেব আদ্রিতাকে। আদ্রিস এগিয়ে গিয়ে ভিসির সামনে বসে, সিসিটিভি ফুটেজ বের করুন। ভিসি দ্রুত সেই সময় আদ্রিতার ক্লাসরুমের সিসিটিভি অন করে। দেখা যায় কিছু লোক ক্লাসরুমে আগে থেকেই ছিল। ওদের মুখ সর্বাঙ্গ কালো কাপড়ে ঢাকা। আদ্রিতা যখন ক্লাসরুমে আসে তখন তাকে একজন পেছন থেকে ধরে ওর নাকের কাছে একটা কাপড় চেপে ধরে। আদ্রিতা নিজের যথেষ্ট প্রোটেক্ট করতে চায়, যার ফলে ধস্তাধস্তি হয়। আর এক পর্যায়ে আদ্রিতার পেট টেবিলের কোণায় লাগে। মেয়েটা আঘাত পেয়ে চিৎকার করে ওঠে। এরপর আর বেশিক্ষণ সে ধস্তাধস্তি করতে পারে না। ধীরে ধীরে জ্ঞান হারায় সে। আদ্রিতার জ্ঞান হারালে ছেলেগুলো ওকে নিয়ে বেরিয়ে যায়। এতটুকু দেখে সায়ের, আদ্রিস উভয়ের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। চোখের সামনে এসব কী দেখলো তারা? আদ্রিতা যে প্রেগনেন্ট কথাটা ভুলেই গেছে টোটো। আদ্রিস গম্ভীর কণ্ঠে বলে, এটা টোটোর লোক। কিভাবে? টোটোর সব চামচার হাতে এই একই ট্যাটু। ছাড়বো না ওই টোটোকে। আমার বোনকে এভাবে নিয়ে যাওয়ার শাস্তি ওর জীবন দিয়ে চুকাতে হবে। সায়ের ভাই, আমার কথা শোনো, চলবে? গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।